আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তো আজকের ক্লাসটা হলো দুইটা ক্লাসেও নেওয়া যায়। আজকের যে টোটাল যে খাদ্য পুষ্টি অনেক বড় অধ্যায়, আবার একটাতেও নেওয়া যায়। যদি আমাদের তো ফ্রি ভার্সন ইউজ করতেছি 40 মিনিটস, যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমি আবার সাথে সাথে লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা একটু জয়েন করে নেবেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে একটু ডিটেলস পড়ানোর জন্য আপনাদেরকে রিটেনের প্রশ্ন দিয়েছিলাম গ্রুপে। একটু কি দেখছেন প্রশ্নগুলো? চোখ বুলাইছেন? আপনারা কি রিটেনের প্রশ্নগুলো একটু চোখ বুলাইছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আওয়াজ ছোট বোঝা যাচ্ছে না। কথা বুঝতেছেন না? জি স্যার। জি স্যার, রিটেনের কোশ্চেন গুলো দেখেছি স্যার। আচ্ছা, রিটেনের প্রশ্নগুলো দেওয়ার কারণ হলো যে এই অধ্যায়টা থেকে আপনি প্রতি বিসিএস এ 8 থেকে 10 মার্কের কোয়েশ্চেন আসে। 6, 8, 10 এরকম। ঠিক আছে, যদি আপনি প্রিলিটা একটু ভালো করে যদি আপনি পড়েন তাহলে আপনার রিটেনটা মোটামুটি কাভার হয়ে যাবে আর কি। তা আমার অনেক পছন্দের একটা চ্যাপ্টার আর কি এটা। অনেক মজা পাওয়া যায় আসলে, আমাদের জীবনের সাথে অনেক সম্পর্কিত এই অধ্যায়টা। ঠিক আছে, সে কারণে আমি অ্যাকচুয়ালি এটা আগে পড়াই আর কি। ঠিক আছে, আমি যখন আগে টিউশন করাতাম তখনও জেনারেল সায়েন্স বা আপনার বায়োলজি পড়াইতে গেলে এই অধ্যায়টা আমি আগে পড়াইতাম। আচ্ছা, আহ, তাহলে আমরা, আপনারা যতটুকু সম্ভব হলো কথা শোনা যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো, না? একজন জি একটু স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে কিন্তু স্যার একটু ছোট, একদম আওয়াজ ছোট আসছে স্যার। কি স্যার? আচ্ছা, আওয়াজ কি কম আসতেছে? হ্যাঁ স্যার, ছোট, একদম ছোট, অন্য কানের একজন মধ্যে বলেন তো, মোবাইল লাগিয়ে শুনতে হচ্ছে স্যার। অন্য একজন বলেন তো আওয়াজ কি কম আসতেছে কিনা। না স্যার, শোনা যাচ্ছে ঠিক মতো। ইয়ারফোন দিলে ঠিক মতো শোনা যাচ্ছে। ও, আর জুমের যে এটা একটু কম আসে, তবে সমস্যা নেই, এটার রেকর্ড থাকবে তো, আপনারা দেখতে পারবেন। আমি রেকর্ড অপশন রাখছি। আর আপনারা যে আউটলাইনের যে গত দিনের যে ক্লাসটা হয়েছিল সেটা ভালো রেকর্ড হয় না, পরে আমি নতুন করে রেকর্ড করে গতকাল আজকে আমি আপনাদেরকে দিয়েছি। এটা একটু কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এবং আমি ওখানে যে পরামর্শগুলো দিছি পরামর্শগুলো আপনারা একটু ফলো করবেন। আর এটা আপনাদের সমস্যা পোহাইতে হবে না আমি মনে হয়। আহ, এই নেক্সট উইকে সম্ভবত জুমের একটি প্যাকেজ আমি নেবো আর কি। তখন আপনারা লাইভে, ফেসবুক লাইভে দেখতে পারবেন আর কি। গ্রুপে শেয়ার করে দিব, ওইটা দেখতে পারবেন, সমস্যা হবে না। তো এটা একটু আপনারা একটু ইয়ে করেন, একটু খাতা কলম রাখেন সাথে, ঠিক আছে? কিছু লেখালেখি করেন আর কি। আমি যেগুলো লিখবো আর যেগুলো শেয়ার থাকবে এগুলো একটু লেখালেখি করেন। আমি তো স্লাইডটার পিডিএফটা শেয়ার দিব, সমস্যা নেই, দিয়ে দিব। কিন্তু তারপরও নিজেরা একটু অ্যাক্টিভ থাকেন আর কি। তখন দেখবেন যে মোটামুটি শেখা হয়ে গেছে, এবং কোন কোন জায়গায় বলবো, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, ওটাও আপনারা একটু যদি একটু দেখেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে আশা করি। আর যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে, হ্যাঁ, বলবেন আর কি। ঠিক আছে, তাহলে আমরা মেন ক্লাসে চলে যাই। জি স্যার। ক্লাসে চলে যাচ্ছি আমাদের। স্ক্রিন শেয়ার হলে বললেন, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা? স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার। একটু আনমিউট করে রাখেন, কেউ যদি পক্ষে মনে পড়তেছে একটু আনমিউট করে রাখেন। আচ্ছা দেখেন, আজকের ক্লাসটা হলো খাদ্য ও পুষ্টি। তো আমার আসলে নিজের পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই, ঠিক আছে? আর এখানেও দেওয়ার কিছু নেই। আহ, তাহলে দেখেন আমরা ক্লাসে মূলত চলে যাই। দেখেন, প্রথমে আমরা একটু ওভারভিউ নেবো আর কি। যে আমি খাদ্য পুষ্টির উপর একটু আহ ব্যক্তিগতভাবে একটু রিসার্চ করছিলাম। সেখানে আমরা জানি হলো এখানে আমরা 6টা পার্ট পড়বো। একটু কাইন্ডলি কেউ একটু লাউড করতেছেন, একটু নিজ দায়িত্বে, হ্যাঁ, মিউট করে দিন। দেখেন, আমাদের
এটা তো খুবই বিরক্তিকর। হ্যাঁ দেখেন, আমরা খাদ্যের 6টা উপাদান পাইছিলাম না? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, তারপরে হলো আপনার আহ খনিজ, খনিজ লবণ যেটা, খনিজ, আর হলো পানি। তো একটু খেয়াল করেন, এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে হলো আমিষ থেকে। আমরা যখন নাকি 10 থেকে 46 বিসিএস দেখবো, সবচেয়ে বেশি কোয়েশ্চেন, সো আমিষটা আপনারা খুব ভালোভাবে পড়বেন। এখান থেকে মোটামুটি ধরে নিয়ে যে একটা কোয়েশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, যেমন বিগত যে বিসিএস গুলো, প্রায় প্রত্যেকটা বিসিএস 41, 43, 44, 46 প্রতিটা বিসিএস আমিষ থেকে কোয়েশ্চেন আসছে। আর সরকার থেকে অনলি একবার কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, একবার। তারপরে দেখেন, স্নেহ থেকে মজার ব্যাপার হলো স্নেহ থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। ঠিক আছে। তারপরে দেখেন ভিটামিন থেকে আবার রেগুলার কোয়েশ্চেন আসে। ভিটামিন থেকে একদম রেগুলার কোয়েশ্চেন আসে, এটা স্টার দিয়ে রাখবেন। ঠিক আছে। তারপর দেখেন খনিজ থেকে, খনিজ থেকে হলো খুব একটা আসে না, 1 স্টার দিয়ে রাখেন। আর পানি থেকে এ পর্যন্ত তেমন কোনো কোয়েশ্চেন আসেনি আর কি। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আসেনি। তাহলে দেখেন, খুব সহজে এই চ্যাপ্টার থেকে কোথায় থেকে কোয়েশ্চেন আসে। এক দাগে যদি আমি বলি, আমিষ এবং ভিটামিন যদি আপনি পড়েন, মোটামুটি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, খুব শর্টকাট যদি কেউ পড়তে চান, আমিষ এবং ভিটামিনটা পড়বেন। আর অন্যগুলো যদি কেউ পড়তে চান, তাহলে সেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, ওগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, আমিষ এবং ভিটামিন। ওকে, জাস্ট এটা বলার জন্যই। তাহলে আমরা আহ পরে চলে যাই। দেখেন, প্রথমে আমাদের আসবে হলো যে খাদ্য। যে আমরা প্রথমে যে অধ্যায়টা খাদ্য, খাদ্যটা শুরু করবো। দেখেন, খাদ্য কাকে বলে এটা নিয়ে। তো এটা প্রিলিতে সম্ভবত আসে না, কিন্তু এটা রিটেনে গুরুত্বপূর্ণ। ডব্লিউ দিয়ে রাখতেছি, এটা রিটেনে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু খাতায় টুকে রাখেন যে কোন কোন অংশগুলো রিটেনে গুরুত্বপূর্ণ, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, খাদ্য বলতে আসলে কি? যেমন আমরা যদি বলি, যা খাওয়ার পর, ঠিক আছে, আমাদের হজম হয় না, হজম হয় এবং ওইটা থেকে শক্তি উৎপন্ন হয়, মানে পুষ্টি আমরা পাই, সেটাই কি? খাদ্য। ঠিক আছে। তো দেখেন, দেহের কি সাধন করে খাদ্য? পুষ্টি সাধন করে। শুধু খেলেই কিন্তু সেটা খাদ্য হয় না। অনেকে কিন্তু আপনার হলো আহ কারোর সাথে রাগারাগি করে সুইসাইড করার জন্য আপনার কীটনাশক খেয়ে ফেলে, তো সেটা কিন্তু খাদ্য না। আবার আপনি যদি একটা ভুলবশত একটা লোহা খেয়ে ফেলেন বা পয়সা খেয়ে ফেলেন, তাহলে সেটাও কিন্তু খাদ্য না। সো দেখেন, এবার আসতেছি খাদ্যর পরে পুষ্টি। এটাও রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আসলে প্রিলিতে আসে না। তো দেখেন, পুষ্টি দেহের বৃদ্ধি, উন্নয়ন, ক্ষয়পূরণ ইত্যাদিতে সাহায্য করে এবং আরো কি করে দেখেন, রোগ প্রতিরোধে সক্ষম করে এবং শক্তি যোগায়। তাহলে দেখেন, খাদ্য ও পুষ্টি কাকে বলে, এটা রিটেন প্রশ্ন। ঠিক আছে, খাদ্য ও পুষ্টি কাকে বলে, খাদ্য ও পুষ্টির মধ্যে সম্পর্ক কি। তারপর দেখেন নিউট্রিয়েন্টস। ঠিক আছে। তো দেখেন, নিউট্রিয়েন্টস হলো খাদ্যের উপাদান যা দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। প্রধানত দেখেন, নিউট্রিয়েন্টস গুলা কি, মানে খাদ্যের যে উপাদানগুলো, আমরা যে খাদ্যের মোট উপাদান আমরা দেখবো হলো 6টি। এটা আমরা পরে দেখবো। ঠিক আছে। তো দেখেন, নিউট্রিয়েন্টস গুলা কি, এই উপাদানগুলো। তাহলে আপনার পরীক্ষায় নিউট্রিয়েন্টস আসতে পারে, এটাও আপনার হলো মূলত রিটেনের কোয়েশ্চেন আর কি। আর এটা রিটেন প্লাস প্রিলির কোয়েশ্চেন, নিউট্রিয়েন্টস গুলা কি পরীক্ষায় আসতে পারে, নিচের কোনটি নিউট্রিয়েন্টস। তো দেখেন, আপনার এই উপাদানগুলো থাকবে, আবার এর বাইরেও কিছু থাকতে পারে। আপনার যখন এই উপাদানগুলো থাকবে বা এভাবে আসতে পারে, নিচের কোনটি নিউট্রিয়েন্টস নয়। এবার দেখেন, আমাদের হলো খাদ্য তো আমরা দেখলাম, এবার খাদ্যের যে কাজ। ঠিক আছে, এগুলা রিটেন এবং প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই আসে। দেখেন, খাদ্যের কাজগুলো কি কি? আমরা স্বভাবত জানি যে আসলে খাদ্যের কাজ কি। খাদ্য শক্তি যোগায়। তারপর দেখেন, দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ করে। একটা শিশু বয়স থেকে একদম পরিণত বয়স পর্যন্ত যখন একটা লোক আপনার হলো খাবার খায়, যে ভালো পরিমাণ খাবার খায়, তার শরীরের বৃদ্ধি এবং ক্ষয়পূরণটা ভালোভাবে হয়। আর যে খাদ্যের ঘাটতি থাকে, অপুষ্টি, তার শরীরের বৃদ্ধিটা সেরকম হয় না। তারপর দেখেন, শরীরের স্বাভাবিক কার্যকলাপ। স্বাভাবিক কার্যকলাপ কি? সেটা হতে পারে আপনার ঘুম, সেটা হতে পারে আপনার শারীরিক পরিশ্রম, সেটা হতে পারে আপনার দৈনন্দিন যে কার্যক্রম, এগুলো কি স্বাভাবিক কার্যকলাপ। আপনার হলো যেমন আপনি পানি খেলে ইউরিন পাস করবেন। ঠিক আছে। তারপরে খাবার খেলে মল পাস করবেন, ইত্যাদি কি স্বাভাবিক কার্যকলাপের অন্তর্ভুক্ত। তারপর দেখুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খাবারের আরেকটি বড় গুণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে আমরা যখন দেখি যে একটা লোক যখন অসুস্থ হয়, তখন ডাক্তার কি বলে, ওষুধ আমি দিচ্ছি, কিন্তু আপনাকে কি করতে হবে? পরিমিত খাবার গ্রহণ করতে হবে। ঠিক আছে। তো শুধু ওষুধ খেলে হবে না। তারপরে দেখেন,
দেহের কোষ এবং অঙ্গের গঠন, ঠিক আছে, রক্ষণাবেক্ষণে সহায়তা করে। আমরা জানি আমাদের, দেখেন, মাতৃগর্ভে যখন একটা ভ্রূণ থাকে, আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে প্রথমে এটা দেখা যায়, তারপর এটা বড় বড় হতে হতে দেখেন, এই যে আমরা আজকে এক বিশাল এক পরিণত, হ্যাঁ, আপনার পুরুষ নারীতে আমরা পরিণত হয়েছি। সেটা কিভাবে? এই খাবারের গুণে, খাবারের গুণে আমাদের যে কোষগুলো আস্তে 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 আপনার বিভাজন প্রক্রিয়া সেগুলো বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইছে, তারপরে আমরা আজকে পরিণত বয়সে আসছি। ঠিক আছে? তো এইটুক পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার কিনা যে খাদ্য কাকে বলে, পুষ্টি কাকে বলে, খাদ্যের উপাদান কি এবং খাদ্যের কাজ করবে, এটুক পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা নেক্সটে যাবো। দেখেন, এবার হলো যে খাদ্যের যে উপাদান, আমরা জানি খাদ্যের উপাদান ছয়টি। দেখেন, কি কি? কার্বোহাইড্রেট মানে যেটা শর্করা, প্রোটিন যাকে আমরা আমিষ বলি, চর্বি বা ফ্যাট, ঠিক আছে, বা তেল। তারপর দেখেন এদিকে ভিটামিন, খনিজ লবণ বা মিনারেল, আর এদিকে পানি। এদিকে দেখেন এই যে এই তিনটে উপাদান আছে না খাদ্যের, এই তিনটে উপাদান হলো খাদ্যের মুখ্য উপাদান। এই তিনটে উপাদান কি খাদ্যের মুখ্য উপাদান। ওকে, দেখেন এই তিনটা উপাদান হলো খাদ্যের মুখ্য উপাদান মানে প্রধান উপাদান, আর এই যে এই তিনটা হলো খাদ্যের, হ্যাঁ, গৌণ উপাদান। একটু মনে রাখবেন, পরীক্ষায় আপনাদের আসতে পারে নিচের কোনটি খাদ্যের মুখ্য উপাদান নয়। তো দেখেন এখান থেকে তিনটে আসলো আর এখান থেকে একটি কোয়েশ্চেন একটাই আসলো, তখন কিন্তু মুখ্য উপাদান নয় কোনটি বা গৌণ উপাদান নয় কোনটি, তখন কিন্তু আপনি কার্বোহাইড্রেট পরীক্ষায় আনসার করবেন। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। খাদ্যের প্রধানত উপাদান ছয়টি, মোট উপাদান ছয়টি, কিন্তু খাদ্যকে যদি বিশেষভাবে আমরা ভাগ করি তাহলে খাদ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা হলো মুখ্য উপাদান আর একটি গৌণ উপাদান। এটা একটু নামগুলো মনে রাখতে হবে, ছয়টি উপাদান। এবার দেখেন, ঠিক আছে, এবার আমরা এবার দেখবো, দেখেন সুষম খাদ্য। দেখেন সুষম খাদ্য কি? সুষম খাদ্যকে আমরা শর্টকাটে বলি। আমরা যে ছয়টা উপাদান খাদ্যের দেখছি না, এই ছয়টি উপাদান যে খাদ্যে পরিমিত অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলবো? সুষম খাদ্য বলবো। মানে যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি পর্যাপ্ত পরিমাণে থাকে সেটি হলো সুষম খাদ্য। তবে প্রকৃতিতে সুষম খাদ্য বলে কোনো কিছু নেই, একটু মনে রাখবেন আপনারা। প্রকৃতিতে সুষম খাদ্য বলে কোনো কিছু নেই। তবে সার্বিক দিক বিবেচনায় দুধকে আমরা, এই পৃথিবীতে যে খাবার আছে তার মধ্যে একমাত্র বলতে পারি কাকে? দুধকে। এবং কেন বলতে পারি সেটা আমরা পরে আলোচনা করব। ওকে, তাহলে দেখেন, এখন আমাদের আরেকটা দেখে দেখেন, তার মধ্যে দৈনন্দিন ক্যালোরির প্রয়োজন। ক্যালোরিটা আসলে আমরা যে খাবার খাই, ঠিক আছে, ওই খাদ্যের যে আমরা ওই থেকে যে খাদ্য যে শক্তিটা পাই সেটার পরিমাপকে মাপা হয় কিলো ক্যালোরি। ওই কিলো ক্যালোরি আমাদের শরীরে কতটুকু পরিমাণ কিলো ক্যালোরি থাকে। দেখেন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের 2500 কিলো ক্যালোরি প্রয়োজন থাকে। বৃদ্ধির জন্য এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, যেমন রাখবেন বৃদ্ধির তথ্য। ঠিক আছে, তারপরে দেখেন যে নারীর প্রায় 2000। আবার দেখেন শিশু বা বয়স অনুযায়ী পরিশ্রম থেকে প্রায় 1600 থেকে 2400 হতে পারে। শিশুদের কম হবে, আবার বয়স্কদের আবার কম হতে পারে। আবার দেখবেন যারা নাকি জিম করে, ঠিক আছে, যারা নাকি জিম করে তারা দেখবেন যে হলো প্রায় অনেক বেশি খায় এবং 4টা 5টা ডিম খায়, প্রচুর আপনার হলো আহ মোরগ খায়, ঠিক আছে, অন্যান্য যে বাদাম খায়, ছোলা খায়, অন্যান্য যে খাবারগুলো খায়। কেন? কারণ তারা প্রতিনিয়ত আপনার হলো পরিশ্রম করে ওই যে এনার্জিটা সেটা কি করে বার্ন করে বাইরে বের করে দেয়। সে কারণে তারা প্রচুর পরিমাণে ক্যালোরির দরকার পড়ে, এটা আবার বের করে দেয়, সে কারণে তাদের ক্যালোরি বেশি দরকার পড়ে। আর একজন এমনিতে যারা নাকি জিম করে না, স্বাভাবিক আপনার হলো হাঁটাহাঁটি বা একজন সুস্থ মানুষের এই পরিমাণ, পুরুষের এই পরিমাণ, নারীদের এই পরিমাণ, শিশুদের অন্যান্য প্রাপ্তবয়স্কদের শুধু 24 করে আপনাদের দরকার পড়ে। ঠিক আছে, এবার দেখেন আমাদের সুস্থ থাকার জন্য কি কি দরকার। সুষম খাদ্যের মধ্যে আমাদের যে খাদ্য উপাদানগুলো আছে ওই উপাদানগুলো আসলে কি? দেখেন, কম সময় লাগছে।
দেখেন তো এবার ঠিক আছে কিনা, একটু টেক্সট করে জানান এবার সাউন্ড ঠিক আছে কিনা। দেখেন, এখন কি সাউন্ড ঠিক আছে? ওকে। আচ্ছা দেখেন, এবার হলো আমাদের হলো যেখানে সুষম খাদ্যের যে উপাদানগুলো আমরা বলছিলাম যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের উৎস এখানে দেখেন চাল, দেখেন চাল, আলু, রুটি। তারপরে দেখেন চর্বির উৎস কি? চর্বির উৎস আপনার তেল, মাখন, বাদাম। তারপরে দেখেন খনিজ লবণের উৎস দুধ, মাছ, শাকসবজি। প্রোটিনের উৎস মাংস, মাছ, ডাল। ভিটামিনের উৎস শাকসবজি, ফল। এবং আহারযোগ্য অন্যান্য যে খাবারগুলো আছে রাফেজ, যেগুলো শস্য এবং ফল। ওকে। তারপরে দেখেন আমরা এবার দেখবো দুধকে কেন সুষম খাদ্য বলা হয়। আমরা একটু আগে বলছিলাম দুধকে কেন সুষম খাদ্য বলা হয়। তো দুধকে সুষম খাদ্য বলা হয় আমরা বলি, দেখেন দুধের যে শর্করা, আমরা জানি লেকটোজেন, আপনারা নাম শুনছেন কিনা? হ্যাঁ, লেকটোজেন, ঠিক আছে, বা ল্যাকটোজ। দুধের শর্করার নাম হলো লেকটোজ, এটা মনে রাখবেন। আবার দুধের স্নেহ, আমরা দুধের যে স্বর দেখি না, দুধের স্বর, এটা হলো দুধের কি? স্নেহ। তারপরে দেখেন দুধ থেকে কোন আমিষ পাওয়া যায়? দুধ থেকে যে আমিষটা পাওয়া যায় সেই আমিষটার নাম কি? ক্যাসিন। দুধের আমিষের নাম কি? ক্যাসিন। ঠিক আছে, দেখেন এখানে আপনার হলো দেয়া আছে, এই যে ছবিটাতে আপনারা দেয়া আছে। তারপরে দেখেন দুধে কোন ভিটামিন থাকে? দুধে ভিটামিন হলো এ থাকে, বি থাকে, ডি। এই তিনটা ভিটামিন দুধে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ওকে। তারপরে দেখেন মানে ভিটামিন হিসাবে হলো এই ভিটামিন গুলো থাকে। তারপরে দেখেন আপনার দুধে প্রায় 80%-এর বেশি কি থাকে? পানি থাকে। তারপরে দেখেন দুধে যে খনিজ উপাদান, খনিজ উপাদানের মাঝে কি কি থাকে? দেখেন দুধে ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে, তারপরে দেখেন ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, জিঙ্ক থাকে, হ্যাঁ, ইত্যাদি যে খনিজ উপাদানগুলো দুধে থাকে। তাহলে দেখেন আমরা কিন্তু দুধের 6টি উপাদান কিন্তু পাইছি। দুধের আমিষ পাইছি, দুধের শর্করা পাইছি, দুধের স্নেহ পাইছি, দুধের পানি পেয়েছি, দুধের খনিজ পেয়েছি, ঠিক আছে, দুধের ভিটামিন পেয়েছি। তাহলে এই সকলগুলো উপাদান যখন দুধে থাকে, তাই আমরা দুধকে কি বলবো? আহ দুধকে আমরা তাই সুষম খাদ্য বলবো। ঠিক আছে, এই উপাদানগুলো আপনারা মনে রাখবেন, এখান থেকে আসেন। আরেকটা তথ্য এখান থেকে বলে দিই, দুধে ভিটামিন সি থাকে না, এটা বিসিএস আসছে। দুধে ভিটামিন সি থাকে না। ওকে। আর অন্যান্য ভিটামিন গুলো কম বেশ করে থাকে। তো এটা প্রিলি এবং রিটেন, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিলি এবং রিটেন, এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। তারপরে দেখেন খাদ্য পিরামিড। তা আমরা আসলে একটা খাবার আমরা কতটুকু পরিমাণ খাবো, বেশি খাবো নাকি কম খাবো, সেটার জন্য পুষ্টিবিদরা একটা খাবার একটা পিরামিড তৈরি করেছেন। ঠিক আছে, যে পিরামিড দেখেন, একটা পিরামিডের দেখেন, এটা যদি আপনি খেয়াল করেন, দেখেন উপরের দিকে কম, নিচের দিকে কি? বেশি। ওকে। নিচের দিকে দেখেন বেশি। তো বেশি যদি হয়, তাহলে বেশি মানে বেশি খাইতে হবে। দেখেন সবচেয়ে বেশি কি কি খাওয়া যায়, দেখেন সবচেয়ে বেশি বলছে খাওয়ার জন্য শস্য জাতীয় যে খাবারগুলো, চাল, রুটি, মানে শর্করা জাতীয় যে খাবারগুলো, শর্করা সবচেয়ে বেশি খাওয়া যাবে কি? শর্করা। তারপর দেখেন অন্যান্য বেশি কি? তারপরে কি? তারপরে হলো শস্য শাকসবজি এবং ফলমূল, আপনারা তারপরে বেশি খাবেন। তারপরে আর কি খাবেন, মানে এর চেয়ে কম কি খাবেন? এর চেয়ে কম খাবেন প্রোটিন, দুধ, ডিম, দুগ্ধজাত যে খাবারগুলো আছে, মানে প্রোটিন জাতীয় যে খাবারগুলো। সবচেয়ে কম কি খাবেন? দেখেন মিষ্টি সবচেয়ে কম খাবেন, তেল সবচেয়ে কম খাবেন, চর্বি এবং ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সবচেয়ে কম খাবেন। এখানে একটু দেখে নেবেন অত্যাধিক কি। দেখেন অত্যাধিক খাওয়া কি পরিহার করতে হবে, পরিমিত খেতে হবে, বেশি খেতে হবে, সবচেয়ে বেশি খেতে হবে। তারপরে দেখেন এবার আমরা সরাসরি চলে আসবো হলো কার্বোহাইড্রেট বা শর্করাতে। দেখেন শর্করাতে 3টি উপাদান দিয়ে শর্করা গঠিত। কি কি উপাদানগুলো দেখেন? একটা হলো কার্বন, আরেকটা কি হাইড্রোজেন, আরেকটা কি অক্সিজেন, CHO। এটাতে কার্বনের অনুপাত হলো 1, হাইড্রোজেনের অনুপাত 2 এবং অক্সিজেনের অনুপাত হলো 1। এই অনুপাত নিয়ে শর্করা গঠিত। শর্করার মৌলিক কি? আমাদের শরীরে যে শক্তি, শক্তি যোগায় শর্করা। শর্করা হলো আমাদের মূল কাজ হলো ওরা আমাদের শরীরে শক্তি যোগায়, জীবনী শক্তি যোগায়। তারপরে দেখেন শর্করা, দেখেন প্রধান শর্করা গুলো আসলে কি কি? দেখেন গ্লুকোজ, সুক্রোজ, স্টার্চ। ঠিক আছে, যেমন গ্লুকোজ নামে কিন্তু গ্লাক্সোজের কোম্পানির একটা গ্লুকোজ একটি উপাদান আছে চিনি জাতীয়, যেটা খেলে সাথে সাথে কি হয়? শক্তি পায়। আমরা দেখবেন যে আপনার হলো যারা নাকি স্পোর্টসম্যান, তারা ওই গ্লুকোজটা ক্লান্তি যখন নাকি খেলতে থাকে, খেলার মাঝে গ্লুকোজের পানিটা তারা খেয়ে থাকে। তারপর দেখেন সুক্রোজ, যেগুলো হলো চিনি জাতীয়। তারপর দেখেন স্টার্চ, যেগুলো শর্করা আমাদের দেহে জমা থাকে। তারপরে দেখেন এখানে প্রাণীরাই কি শুধু শর্করা কাজ? শর্করাটা আমাদের হলো, দেখেন শর্করাটা কিভাবে তৈরি হয়, এখানে একটু যদি দেখেন, উদ্ভিদের সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা
তৈরি হয়। ঠিক আছে, আমরা যখন নাকি উদ্ভিদ বৈচিত্র্য পড়বো, সালোক সংশ্লেষণ পড়বো, তখন ওই অধ্যায়ে আমরা সেটা আলোচনা করব। ঠিক আছে, এবার দেখেন আমরা দেখবো হলো শর্করা। ঠিক আছে, শর্করার যে অভাবজনিত যে রোগ, দেখেন শর্করা যদি আপনি কম খান তাহলে আপনার কি কি রোগ হতে পারে। দেখেন, হাইপোগ্লাইসেমিয়া, মানে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, কিটোসিস হতে পারে, তারপর দেহের প্রোটিনের ক্ষয় হতে পারে। প্রোটিনের ক্ষয় মানে আপনি যখন শর্করা কম খাবেন তখন আপনার শরীরে যে চর্বি এবং প্রোটিন যে জমা আছে ওইগুলা থেকে শরীর কি হবে, এগুলো আস্তে আস্তে পুড়িয়ে শরীর শক্তি অর্জন করবে, তখন আপনার শরীর কি হবে, শুকিয়ে যাবে। এই যে কিটোসিস, আপনারা কিটো ডায়েটের নাম শুনছেন কিনা, যদি শুনে থাকেন একটু কমেন্টে একটু জানান, একটু টেক্সট করেন যে হ্যাঁ কিটো ডায়েটের নাম শুনছি। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো আপনার হলো যে ডাক্তার জাহাঙ্গীর আলমের, তো ওনার যে ইয়েটা থিওরিটা সেটা হলো যে আপনি শর্করা কম খাবেন, শর্করা কম খাওয়ার ফলে আপনার শরীর থেকে যে আমিষটা আছে, চর্বি আছে, ওইগুলো ভেঙে ভেঙে আপনার শরীরে শক্তি উৎপাদন হবে, আপনার শরীর শুকাবে এবং কি খারাপ জিনিস শরীর থেকে বেরিয়ে যাবে। এটা হলো ওনার থিওরি আর কি। তো এটা হলো ওই কিটোসিসের উপর ভিত্তি করে কিটো ডায়েটটা পরিচালিত হয়। হাইপোগ্লাইসেমিয়া মানে কি, আপনার হলো শর্করার পরিমাণ হঠাৎ করে কমে যাওয়া। তো কমে গেলে কি হবে, দেখেন আপনার দুর্বলতা লাগবে, মাথা ঘুরবে, দুর্বলতা লাগবে, তারপর দেখেন ত্বকের ড্রাইনেস, শরীর শুষ্ক দেখা যাবে, শরীর দ্রুত ক্লান্তি চলে আসবে, মনোযোগের আপনার ঘাটতি হবে। সে কারণে আপনাদের যদি কখনো পড়তে গিয়ে মনোযোগের ঘাটতি হয় তাহলে আপনারা একটু শর্করা জাতীয় একটু খাবার খেয়ে একটু বা আপনার একটু শরবত খেয়ে আপনারা পড়তে বসবেন, চিনি জাতীয় খাবার, তখন দেখবেন যে আপনার দ্রুত আপনার পড়াটা ক্যাচ করতে পারতেছেন। এবার দেখেন এটার জন্য আমাদের কি করতে হবে, সুষম খাদ্য খেতে হবে, ফলমূল শাকসবজি খাবার গ্রহণ করতে হবে। তারপর দেখেন গ্লুকোজ, দেখেন গ্লুকোজের অভাবে কি হয়, দেখেন মস্তিষ্ক স্নায়ুর সমস্যায় ভোগা, মানে কি মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। দেখেন ব্রেনের, এটার লক্ষণ সমূহ কি, ব্রেনের শক্তির ঘাটতি হয়, স্নায়বিক অসুস্থতা, মাথা ব্যথা ও ঝিমুনি আসে। তো ঝিমুনি দূর করার জন্য আমাদের কি করতে হবে, একটু যদি আপনি শরবত খান বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেন, দেখবেন যে আপনার ঝিমুনিটা সাথে সাথে চলে যাবে। এখানে দেখেন প্রতিকারে বলেই দিছে। ঠিক আছে, এই যে দেখেন গ্লুকোজযুক্ত খাবার বা চিনি আপনার খেতে হবে। তারপর দেখেন ফাইবার যুক্ত বা কার্বোহাইড্রেট। ঠিক আছে, আমরা জানি যে ফাইবার যুক্ত খাবারেও কি থাকে, শর্করা থাকে। তো এটা আমাদের কি, এটার কারণে কি সমস্যা হতে পারে যদি আপনি ফাইবার যুক্ত খাবার না খান, আপনার হতে পারে কি হজমের সমস্যা হবে। ঠিক আছে, দেখেন লক্ষণ সমূহ কি, কুষ্ঠকাঠিন্য, আপনার অনেকের দেখা যায় যে কুষ্ঠকাঠিন্য হয়। তো এটা কি কারণে হয়, আমরা ফাইবার যুক্ত যে শর্করা জাতীয় যে খাবারগুলো আছে ফাইবার যুক্ত, এগুলো আমরা খাই না। তারপর দেখেন এটার প্রতিকার জন্য আমরা আঁশযুক্ত খাবার খাবো এবং শাকসবজি সহ অন্যান্য যে খাবারগুলো খাবো। এখান থেকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেখ এই অংশটুকু, এটা থেকে পরীক্ষা আসতে পারে যে শর্করা জাতীয় খাবারের অভাবে কোন রোগ হতে পারে, কিটোসিস হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ওকে, তারপরে দেখেন এবার হলো শর্করাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে, তিনটি ভাগে। তার মাঝে একটি ভাগ হলো, একটি হলো মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা কি পলিস্যাকারাইড। তো আমরা প্রথমে দেখবো হলো মনোস্যাকারাইড। মনো মানে এক, দেখেন এমন একটি সরল শর্করা, মানে একটি শর্করা যা ভেঙে আরো নতুন শর্করা পাওয়া যায় না, শুধু একটি, ওয়ান। ঠিক আছে, ওয়ান, ওয়ান পিস। এটার সংকেত দেখেন C6H12O6, দেখেন এটা, এটা সংকেত হলো এই, এটা কি মিষ্টি জাতীয়, এই শর্করাটা মনোস্যাকারাইড হলো মিষ্টি জাতীয়। এটার উদাহরণ যদি বলে কেউ, কি কি দিতে হবে, আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। এটা অবশ্যই মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে যে নিচের কোনটা মনোস্যাকারাইড। ওকে, তো এই মনোস্যাকারাইডটা মূলত কি করে, আমাদের শরীরে শক্তি হিসেবে কাজ করে। তারপরে দেখেন ডাইস্যাকারাইড, এখানে কি হয়েছে, একটা মনো প্লাস একটা মনো দুইটা যুক্ত হয়ে কি হয়েছে, এই যে ডাইস্যাকারাইডটা তৈরি হয়েছে। ঠিক আছে, ডাবল, দুইটি দুইটি স্যাকারাইড। তো দেখেন এটা সংকেত এই যে। তারপরে দেখেন এখানে, দেখেন এখানে আমরা দেখাই দিচ্ছি, দেখেন একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ মিলিতভাবে কি হয়েছে, সুক্রোজ তৈরি হয়েছে। আর এই সুক্রোজটা কি, এটা হলো ডাইস্যাকারাইড। তো দেখেন এটা কি জলীয় দ্রবণে দ্রবণীয় মিষ্টি, জলীয় দ্রবণে দ্রবণীয়, কারণ আমরা জানি যে এই যে সুক্রোজ চিনি জাতীয় যেটা, এটা যদি আমরা পানিতে দিই তাহলে সেটা কি হয়েছে, পানির সাথে দ্রবীভূত হয়ে যায়। তো এখানে দেখেন আপনার হলো ডাইস্যাকারাইডের উদাহরণগুলো কি, সুক্রোজ, ল্যাকটোজ এবং মল্টোজ। এটা কিন্তু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখেন পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি, অনেকগুলো শর্করা, ঠিক আছে, কয়েকটা, দেখেন বহু সংখ্যক, দুইয়ের অধিক, সেটা তিনটা হতে পারে, বা সেটা কি হতে পারে, চারটা বা আর বেশি হতে পারে। অনেক সংখ্যক যখন নাকি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে কি হয়, পলিস্যাকারাইড হয়। এটা কি জটিল, এটা একটু জটিল এবং অমিষ্ট, একটু মনে রাখবেন। শর্করা, তিন টাইপের শর্করা আছেন, আপনার পরীক্ষায় আসতে পারে, নিচের কোনটি অমিষ্ট শর্করা।
এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? বইগুলোতে এটা পাবেন না। অমিষ্ট শর্করা হলো কোনটি? পলিস্যাকারাইড। ওকে, তো দেখেন এটার সংকেত হলো এই যে এটা। তারপর দেখেন এটা জলীয় দ্রবণে অদ্রবণীয়, ঠিক আছে? এটা জলীয় দ্রবণে কি হয় না, মিশে না। কেন মিশে না একটু দেখেন। সেলুলোজ, গ্লাইকোজেন, আমরা জানি গ্লাইকোজেন আমরা কোথায় পাই? কলিজাতে। কোথায় পাই? কলিজাতে। দেখেন স্টার্চ, এটা কি হয়? এটা আমাদের এই শর্করাটা শরীরে, ঠিক আছে, দেখেন জমা হয়। এই সেলুলোজটা কি? এটা হলো আঁশ জাতীয় যে খাবারগুলো আছে এগুলাতে সেলুলোজটা থাকে। তো দেখেন এই যে টোটাল এই উপাদানগুলো, এগুলো কি পানিতে ওইরকম দ্রবণীয় না, যদিও দ্রবীভূত হয় সেটা কি খুবই অল্প পরিমাণে। ওকে, তো দেখেন আমরা এবার দেখবো যে কার্বোহাইড্রেটের যে উৎসগুলো কি কি, যে কোথায় থেকে আমরা পাই। দেখেন, দেখেন স্টার্চ বা শ্বেতসার আমরা কোথায় থেকে পাই? দেখেন চাল, আলু, গমে প্রচুর পরিমাণে স্টার্চ বা শ্বেতসার থাকে, মানে উদ্ভিজ্জ যে শর্করা ওইখান থেকে আমরা কি স্টার্চ বা শ্বেতসারের আরেক নাম কি স্টার্চ। ওকে, দেখেন গ্লুকোজ আমরা কোথায় থেকে পাই? দেখেন ফলমূল, মধুতে আমরা গ্লুকোজ পাই, ঠিক আছে? এটা সালোকসংশ্লেষণের মাধ্যমে কি করে? উদ্ভিদ তৈরি করে, মানে এই গ্লুকোজটা কে তৈরি করে? উদ্ভিদ তৈরি করে। তারপর দেখেন ফ্রুক্টোজ, এটা আমরা কোথায় থেকে পাই? ফলমূল এবং মধুতে পাই। এটা একটা কি? ফ্রুক্টোজ একটি মনোস্যাকারাইড, এখানে দেখেন বলে দিছি এটা একটা কি? মনোস্যাকারাইড। দেখেন সবচেয়ে মিষ্টি প্রকৃতির চিনি ফ্রুক্টোজ কি? সবচেয়ে মিষ্টি প্রাকৃতিক চিনি কি? ফ্রুক্টোজ। ওকে, এটা একটু, এই তথ্যটা একটু মনে রাখবেন। তারপর দেখেন সেলুলোজ, সেলুলোজ কি? সেলুলোজ হলো আমরা একটু আগে বলছিলাম আঁশ জাতীয় যে খাবারগুলো আছে, ঠিক আছে? যেমন আপনার ডাল, তারপরে আপনার আছে হলো যেমন পেঁপে, গাজর ইত্যাদি, তারপরে দেখেন আম ইত্যাদি আঁশ জাতীয় খাবার। দেখেন এগুলো মানব দেহে হজম হয় না, কিন্তু তন্তুযুক্ত খাদ্য হ্যাঁ হিসেবে কাজ করে, যেগুলো অন্য খাবারকে হজম করতে সহজে দেহ থেকে বের করতে সহায়তা করে। দেখেন প্রাণীজ, প্রাণীজ শর্করা উৎসগুলো কি? দেখেন ল্যাকটোজ, আমরা একটু আগে বলছিলাম যে দুধ এবং দুগ্ধজাত পণ্যে পাওয়া যায়। হ্যাঁ, দেখেন গ্লুকোজ ও গ্যালাক্টোজ দিয়ে কি ডাইস্যাকারাইড তৈরি করা হয়। দেখেন গ্লাইকোজেন, গ্লাইকোজেনটা কোথায় পাওয়া যায়? আমরা একটু আগে বলছিলাম যে প্রাণীর যকৃৎ বা কলিজায় বা পেশিতে এগুলো কি থাকে? গ্লাইকোজেন সংরক্ষিত থাকে। প্রয়োজন অনুযায়ী গ্লাইকোজ রূপান্তরিত হয়, কারণ আমরা জানি যে এই যে সংরক্ষিত যে গ্লাইকোজেন, এটা কি হয় আমাদের শরীরে যখন শক্তির ঘাটতি পড়ে, শর্করার ঘাটতি পড়ে, সেটা কি করে? তার থেকে সে শর্করা বিলি করে, ঠিক আছে, সে বার্ন করে, বার্ন করে শরীরকে কি শক্তি দেয়। তারপরে দেখেন আমরা এবার দেখবো যে কার্বোহাইড্রেটের যে কি কি কাজ। দেখেন শক্তির উৎস হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। শক্তির সঞ্চয়, দেখেন গ্লাইকোজেন ও স্টার্চ হিসেবে শরীরের সঞ্চয়, এই শক্তি সঞ্চিত হিসেবে থাকে। তারপর দেখেন শারীরিক গঠনে ভূমিকা রাখে, ঠিক আছে? তারপরে দেখেন আমরা এবার দেখব প্রোটিন, ঠিক আছে? তো প্রোটিন আসলে জিনিসটা কি? আমরা জানি যে প্রোটিন কি? প্রোটিন বলতে আমরা কি বুঝি? সরাসরি আমরা চলে যাই কিসে? মাংসে আমরা চলে যাই। সে মাংস, ডিম, মাছ ইত্যাদিতে আমরা চলে যাই। এটা হলো দেহ গঠনের মূল উপাদান, ঠিক আছে? প্রোটিন হলো দেহ গঠনের মূল উপাদান, ঠিক আছে? তো দেখেন প্রোটিন গঠনের জন্য কি কি উপাদান লাগে। দেখেন অক্সিজেন লাগে, হাইড্রোজেন লাগে, নাইট্রোজেন লাগে, তারপরে সালফার, ফসফরাস ইত্যাদি লাগে। তবে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রোটিনের জন্য কি? নাইট্রোজেন। ওকে, এটা একটু মনে থাকতে হবে। দেখেন প্রোটিন কিসের সমন্বয়ে গঠিত? যা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। অ্যামাইনো অ্যাসিড কি এবং এটার প্রকার কি, এগুলো আমরা পরে দেখব, ঠিক আছে? তো প্রোটিনের কাজ কি? দেখেন দেহ গঠন, মেরামত, শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তো দেখেন এখন আমরা একটু দেখবো, এটা গুরুত্বপূর্ণ যে কোনটা কতটুকু পরিমাণ থাকে প্রোটিনে। অক্সিজেন, দেখেন আমরা দেখবো যে অক্সিজেন থাকে হলো 20%, ঠিক আছে? হাইড্রোজেন থাকে হলো আপনার 7%, ঠিক আছে? নাইট্রোজেন থাকে আপনার হলো 16%। তারপরে দেখেন আপনার আমরা, হ্যাঁ এখানে হলো দেখেন কার্বনও কিন্তু থাকে, ঠিক আছে? আমরা একটু দেখবো যে কার্বনও থাকে। দেখেন কার্বন থাকে, সবচেয়ে বেশি কার্বন থাকে, এখানে মিস্টেক হয়েছে, সরি। কার্বন থাকে হলো আপনার 54%। ওকে, এটা একটু মনে রাখবেন, সবচেয়ে বেশি পরিমাণ থাকে হলো কার্বন। আর অন্যান্য যে সালফার এবং ফসফরাস অল্প পরিমাণে থাকে, ঠিক আছে? তো এই অ্যামাইনো অ্যাসিড, দেখেন এই অ্যামাইনো অ্যাসিডটা হলো আমিষ গঠনের একক। এই যে অ্যামাইনো অ্যাসিডটা আমিষ গঠনের একক। এবার দেখেন এটা হলো দেখেন, হ্যাঁ অ্যামাইনো অ্যাসিডটা আমরা বলছিলাম যে আমিষ গঠনের একক। তো অ্যামাইনো অ্যাসিড আমাদের, দেখেন মোট 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? কয় প্রকারের? 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তো এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের মাঝে দেখেন আমাদের 8 প্রকারের যে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, মানব দেহে
সংশ্লিষ্ট মানে সংশ্লেষ হয় না, 8 প্রকারের। তো এটা হলো অত্যাবশ্যকীয়, আর যেগুলো সংশ্লেষ হয় সেগুলো অত্যাবশ্যকীয় নয়। তো এটা আমরা পরে দেখব। তো দেখেন আমিষের কাজ কি? আমিষের কাজ হলো কোষ গঠন করা, কোষের মেরামত করা, এনজাইম তৈরি করা, হরমোন তৈরি করা, অ্যান্টিবডি তৈরি করা এবং শক্তি প্রদান করা। এগুলো কি আমিষের কাজ। তারপর দেখেন আমরা কই থেকে পাই? পশু মানে প্রাণীজ উৎস এবং কি উদ্ভিজ্জ উৎস থেকে আমরা আমিষ পেয়ে থাকি। তো দেখেন এবার আসছে হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিন গঠনের একক, আমরা আগে বলছিলাম। তো প্রকৃতিতে মোট হলো 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, এটা একটু মনে রাখবেন। তো দেখেন এখানে অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক। দেখেন একটি অ্যামাইনো অ্যাসিডে কি থাকে? একটি অ্যামাইনো গ্রুপ এবং একটি কার্বক্সিলিক গ্রুপ থাকে। তো এর মাঝে দেখেন শরীরে 8টি অ্যামাইনো অ্যাসিড আবশ্যক, ঠিক আছে, যা আমরা খাদ্য থেকে গ্রহণ করি, শরীরের ভিতরে সংশ্লেষ হয় না। তারপর দেখেন অ্যামাইনো অ্যাসিড গঠনে প্রোটিন তৈরি। দেখেন দেখেন অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে কি হয়? প্রোটিন তৈরি হয়, যা কোষ গঠন ও মেরামতের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমরা জানবো যে অ্যামাইনো অ্যাসিড কয়টি? 20টি। এটা খুবই গুরুত্বপূর্ণ, গত বিসিএস এখান থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। আর অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো 8টি। এবার দেখেন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলো আসলে কি কি। দেখেন কি কি? লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, লাইসিন, ম্যাথিওনিন, হ্যাঁ, ফেনাইলিন, থিওরিন এবং ট্রিপ্টোফেন, ঠিক আছে। তো এই অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এটা মনে রাখা কঠিন না। এটা কিন্তু আসছিল যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এই যে ভ্যালিনটা ছিল আর কি 46তম বিসিএস প্রিলিতে। তাহলে এটা মনে রাখার জন্য দেখেন আমি একটি ইয়ে বের নিয়ে আসছি। সেটা কি? দেখেন এই সূত্রটা আপনারা একটু মনে রাখবেন, এই শর্টকাটটা। আমি ও তৃপ্তি মিরপুরে ভালো লাল লাল 3 পিস পেয়েছি। দেখেন আমি আমি হলো আইসোলিউসিন, তৃপ্তি ট্রিপ্টোফেন, মিরপুরে মিথিওনিন, ভালো ভ্যালিন, লাল লাইসিন, লাল লিউসিন, 3 পিস থ্রিওনিন, পেয়েছি ফিনাইল অ্যালানিন। এটা যদি আপনারা একটু মনে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের আর এই 8টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর ভুল হবে না। মনে রাখবেন আমিও তৃপ্তি মিরপুরে ভালো লাল লাল 3 পিস পেয়েছি। ওকে, এটা একটু মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রিলির জন্য। এবার দেখেন, ঠিক আছে, অন্যান্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো এটা একটু আপনারা একটু দেখে নেবেন, অন্যান্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো। তবে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন আমিষের যে উৎস। দেখেন আমিষের উৎসকে দুই ভাগে ভাগ করবে, একটা হলো উদ্ভিজ্জ, একটা কি প্রাণীজ। উদ্ভিজ্জ উৎসগুলো কি কি? যেগুলো হলো ডাল জাতীয়, যেগুলা শস্য জাতীয় যে উপাদানগুলো, ডাল ডাল শস্য। তারপরে দেখেন বাদাম, ঠিক আছে, অন্যান্য কিছু সবজিতে আমিষ পাওয়া যায়। তারপর দেখেন উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রোটিন সাধারণত রুচিকর এবং পুষ্টিকর, এবং এটাতে কি থাকে? এটাতে এইচডিএল থাকে। এইচডিএল মানে কি? যেই প্রোটিন, যে চর্বিটা কি, যে প্রোটিনটা ক্ষতিকর না, এটা কম ক্ষতিকর, ঠিক আছে, এটা তেমন ক্ষতিকর না, কিন্তু প্রাণীজ আমিষটা একটু বেশি ক্ষতিকর। দেখেন কি কি উদাহরণ: মসুর ডাল, সয়া, বাদাম এবং কি অন্যান্য বিভিন্ন যে আমরা যে বীজগুলা খাই না, বীজগুলাতে কি থাকে? প্রোটিন থাকে। তারপর দেখেন প্রাণীজ উৎস। প্রাণীজ উৎসের মধ্যে আমরা কি খাই? প্রথমে দেখবো যে মাংস, মাছ, দুধ, ডিম ইত্যাদি। তো একটা জিনিস মনে রাখবেন, সবচেয়ে বেশি প্রোটিন থাকে হলো মসুর ডালে। একটু মনে রাখবেন সবচেয়ে বেশি প্রোটিন কি? মসুর ডালে। এটা প্রায় পরীক্ষায় আসে। তারপর দেখেন অন্যান্য যে উপাদানগুলো আছে, মাংসের মাঝে হলো খাসির মাংস, গরুর মাংস ইত্যাদিতে প্রোটিন সবচেয়ে বেশি থাকে। আর আমাদের দেশে দেখেন দুধেও প্রোটিন থাকে। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রোটিন পূরণ হয় কিসের সাহায্যে? মাছের সাহায্যে। আর সামুদ্রিক মাছ কি সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়। আর যে মসুরের ডাল বলছিলাম না, মসুরের ডালকে বলা হয় হলো গরিবের আমিষ। ওকে, এটাকে বলা হয় গরিবের আমিষ, কারণ এটা খুব অ্যাভেলেবল, অল্প দামে পাওয়া যায়। তারপর দেখেন প্রোটিনের কাজ কি। দেখেন প্রোটিন কি কি করে? কোষ গঠন ও মেরামতের কাজ করে। আমাদের শরীরটা স্ট্রাকচারালকে আমাদেরকে একটা গঠন দিতে সেটা সবচেয়ে বেশি কাজ করে হলো প্রোটিন। তারপর দেখেন এনজাইম তৈরি করে, ঠিক আছে। এনজাইম আসলে কি? এনজাইম হলো, দেখেন প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে। এনজাইম হলো আমাদের শরীরের যে রাসায়নিক প্রতিক্রিয়া, মানে রাসায়নিক কার্যাবলী গঠনের জন্য এনজাইম খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? প্রোটিন জাতীয় উপাদান। তারপর দেখেন হরমোন উৎপাদন করে, ঠিক আছে। দেখেন কি কি হরমোন? দেখেন আমরা যে ইনসুলিন নিই না, ইনসুলিন, ঠিক আছে, থাইরক্সিন, যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো কিসে থেকে উৎপত্তি হয়? এই হরমোনগুলোর মেন উপাদান হলো প্রোটিন, ঠিক আছে। এই হরমোন দেখেন ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয়? অগ্নাশয় থেকে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন, ইনসুলিন উৎপন্ন হয় অগ্নাশয় থেকে, যার অভাবে কি হয়? ডায়াবেটিস রোগ হয়। ওকে। তারপর দেখেন থাইরক্সিন মানে কি? থাইরয়েড, হ্যাঁ, থাইরয়েড রোগ হয় যার অভাবে। এবার দেখেন প্রতিরক্ষার কাজ করে। দেখেন প্রোটিন অ্যান্টিবডি হিসেবে কাজ করে, এটা মনে রাখতে হবে। তারপরে আমাদের দেহের দেখেন শক্তি সরবরাহ করে। তারপর দেখেন পদার্থের পরিবহন, ঠিক আছে। দেখেন পদার্থ পরিবহন করে। প্রোটিন রক্তের মধ্যে অক্সিজেন এবং অন্যান্য যে পদার্থ আছে এগুলো কি করে? পরিবহন করে। আমরা জানি রক্তের যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কি প্রধান উপাদান কি? ঠিক আছে, হিম এবং কি গ্লোবিন, ঠিক আছে। এটার প্রধান উপাদান হলো প্রোটিন, আমিষ। এটা একটু মনে রাখতে হবে। তারপরে আমরা দেখব
দেখেন প্রোটিনের অভাবে কি কি সমস্যা হতে পারে। দেখেন কোষের বৃদ্ধি ব্যাহত হয়। আপনারা যদি একটু দেখেন যে বাচ্চাকে ছোটবেলা থেকে প্রোটিন পর্যাপ্ত খাওয়ানো হয়েছে তার হাইট তার গ্রো, আর যে বাচ্চাকে খাওয়ানো হয়নি তার গ্রো, দুইটা জিনিস যদি আপনারা একটু কম্পেয়ার করেন তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে প্রোটিনের ফলে কোষের বৃদ্ধি এবং হ্যাঁ কোষের বৃদ্ধি ব্যাহত হয়। তারপর দেখেন প্রতিরক্ষা ও শক্তি কমে যায়। দেখেন প্রোটিনের অভাবে আমরা বলছিলাম যে প্রোটিনের কাজকে অ্যান্টিবডি তৈরি করা, তো আপনি যদি প্রোটিন ঠিক মতো না খান তাহলে আপনার শরীরে অ্যান্টিবডি ঠিক আছে ঠিক মতো হবে না, সেটা তার ফলে আপনি যে কোনো রোগে আক্রান্ত হবেন। তারপর দেখেন এনজাইমের অভাব। ঠিক আছে, এনজাইমের অভাবে আমাদের শরীরে যে রাসায়নিক ক্রিয়াগুলো আছে, আমাদের যে হজম প্রক্রিয়াগুলো আছে, অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সবগুলো প্রক্রিয়া কম বেশ ব্যাহত হয়, ফলে শরীর তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে না। তারপর দেখেন প্রোটিনের অভাবে আমরা শক্তির অভাব হয় শরীরে, মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। তারপর একটু যে দেখেন শারীরিক দুর্বলতা, পেশি শুকিয়ে যায়, দুর্বল হয়ে যায়। তারপর দেখেন প্লাজমা প্রোটিনের অভাব। দেখেন প্রোটিনের অভাবে প্লাজমা প্রোটিন কমে গিয়ে দেখেন হ্যাঁ আমাদের শরীরে কি হয়, শরীরে পানি এসে যায়, আমাদের মাংসপেশিতে কি হয়ে যায়, পানি চলে আসে প্রোটিনের অভাবে। তারপরে দেখেন এই যে দেখেন প্রোটিন, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে প্রোটিন আমাদের কি কি কাজে লাগে একটু যদি দেখেন। দেখেন ফিব্রিনোজেন, রক্তের প্লাজমায় উপস্থিত একটি প্রোটিন যা রক্ত জমাট বাঁধতে ঠিক আছে সাহায্য করে। এই ফিব্রিনোজেন যখন কেটে যায় এই প্রোটিনটা আপনাকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হিমোগ্লোবিন, ঠিক আছে, সে কি অক্সিজেন পরিবহন করে এবং হিমোগ্লোবিনের কারণে রক্তের রং কি হয়, লাল হয়। তারপর দেখেন কোলাজেন, দেখেন ত্বক, হাড় এবং সংযোজক টিস্যুর গঠনে খুবই গুরুত্বপূর্ণ কোলাজেন নামক প্রোটিন। অ্যালবুমিন, ঠিক আছে, এটা কি করে, রক্তের প্রোটিন যা শরীরের তরলের ভারসাম্য রক্ষা করে। এটা যদি মনে করেন যে একটু এদিক সেদিক হয় তাহলে কি আমাদের এই কিডনির উপরে ইফেক্ট পড়ে। তারপর দেখেন এনজাইম, দেখেন বিভিন্ন এনজাইম গুলো কি কি, পেপসিন, অ্যামাইলেস, এগুলো কি করে আমাদের শরীরের কি রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াতে ত্বরান্বিত করে। তারপর দেখেন অ্যান্টিবডি, ঠিক আছে, যেগুলো ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি কাজ করে। তারপর দেখেন ক্যাসিন, আমরা বলছিলাম যে দুধের যে প্রোটিন সেটা কি, হ্যাঁ ক্যাসিন। ক্যাসিন কি করে, যে ক্যাসিন আমাদের আহ ক্যাসিন মানে দুধের ওই প্রোটিন থেকে আমরা শরীরে শক্তি পাই এবং শরীর সুন্দরভাবে শোষিত হয় এবং শরীর সুস্থ স্বাভাবিক রাখে। এবার দেখেন অন্যান্য যে প্রোটিন গুলো আছে, ঠিক আছে, দেখেন গ্লুবিন, ঠিক আছে, রক্তের যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মাঝে গ্লুবিন হলো প্রোটিন, সেগুলো কি করে, দেখেন গ্লুবিন অক্সিজেন পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর দেখেন গ্লুবিউলিন, রক্তের প্লাজমা, গ্লুবিউলিন শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে অ্যান্টিবডি গঠন করে, খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। তারপর দেখেন অ্যালবুমিন, দুধ, ডিম, রক্ত ইত্যাদিতে কি অ্যালবুমিন থাকে। তো এটা কি, অ্যালবুমিন রক্তে তারলের ভারসাম্য বজায় রাখে, শরীরের পুষ্টি সরবরাহকে কি স্বাভাবিক রাখে, তো মনে রাখতে হবে। তারপর দেখেন গ্লুটেনিন, এটা কোথায় থাকে, শস্য বিশেষত গমে গ্লুটেনিন থাকে, তাই আমরা ভাজা গম খাবো। দেখেন গ্লুটেনিন প্রধানত শস্য প্রোটিন এবং এটি শারীরিক শক্তি সরবরাহ করে। দেখুন ক্যাসিন, ক্যাসিন কোথা থেকে পাই, দুধ থেকে পাই। ক্যাসিন দুধের প্রধান যা শরীরে শোষিত হয় এবং শক্তি উৎপাদন করে। তারপর দেখেন কোলাজেন, আমরা একটু আগে বলছিলাম যে ত্বক, হাড়, সংযোজক টিস্যুতে এটা থাকে। কোলাজেন শরীরে যখন সংযোজক টিস্যু গুলো আছে না, আমাদের যে জয়েন্ট যেগুলো আছে না ওইগুলো কি সে শক্তিশালী করে। এবার আমরা একটু দেখব, দেখেন প্রোটিনের, দেখেন প্রোটিন, প্রোটিনের যে হরমোন গুলো আছে, ঠিক আছে, দেখেন প্রোটিন যে হরমোন গুলো, এগুলোর মধ্যে অন্যতম যে হরমোন সেটা কি, ইনসুলিন। অন্যতম হরমোনটা কি, ইনসুলিন। এটা আহ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে জানেন, আমাদের দেশের 10% লোক ডায়াবেটিক্সে আক্রান্ত। এটা একটু মনে রাখেন, ঠিক আছে, 10% লোক ডায়াবেটিক্সে আক্রান্ত। এই আক্রান্ত কি কারণে, দেখেন এই ইনসুলিনের কারণে, কারণ আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের শারীরিক পরিশ্রম এগুলো ঠিক মতো হচ্ছে না, সে কারণে আমাদের দেশের লোকেরা কি আপনার হলো এই ধরনের আপনার হলো ডায়াবেটিসে আক্রান্ত। সেটার জন্য দায়ী ইনসুলিন। এই ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে, এই যে আমিষ ঠিক মতো খেতে হবে, ঠিক আছে, কারণ ইনসুলিন এক ধরনের প্রোটিন, সেটা ঠিক মতো আমাদেরকে কি করতে হবে, শরীরে সরবরাহ করতে হবে। ঠিক আছে, এটা উৎপন্ন হয় প্যানক্রিয়াস, হ্যাঁ, অগ্নাশয়ের কোথায়, দেখেন প্যানক্রিয়াসে। ওকে, তো দেখেন ইনসুলিন প্রোটিন যে এটা কি করে, ইনসুলিনের কাজ কি, এটা হলো আমাদের শরীরে যখন নাকি আপনার শর্করা বেড়ে যায় সেটা কমায়, আবার যখন কমে যায় সেটাকে বাড়ায়, দুটাকে একটা ভারসাম্য অবস্থায় বজায় রাখে। আপনাদের যদি এখন ক্লাস অফ হয়ে যায় তাহলে আপনারা আবার, আমি লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনারা আবার ঢুকবেন। এবার দেখেন আর আপনার হলো প্রোটিনের অভাবে আসলে কি কি রোগ হতে পারে। দেখেন দুইটা রোগ হতে পারে, একটা কোয়াশিয়রকর আর একটা কি ম্যারাসমাস। তো দুইটা যে রোগ প্রায় কাছাকাছি, সে কারণে মনে রাখার একটা